যে লাইক আমরা মানে হাইলাইট করতে পারছি না আমাদের কন্টেন্ট গুলো। হ্যাঁ, সেটা যে কারোরই হোক, আমরা হাইলাইট করতে পারতেছি না কেন? জাস্ট বিকজ অফ কালারের জন্য হোক, অথবা আমরা অ্যালাইনমেন্ট গুলো বা হচ্ছে যে এটাকে যে আরো ইফেক্ট দেওয়া যায়, বা আউটলাইন ক্রিয়েশন বা এই ধরনের আইডিয়াগুলো আমাদের মাথায় তেমন আসতেছে না। সো এই হচ্ছে একটা বিষয়। বাট আমি বলবো যে এখানে প্রথম পর্যায়ে যারা হোমওয়ার্কগুলো করেছেন, প্রথম পর্যায়ে যেমনই হইছে না কেন, এটা খুবই গ্রেট, খুবই গ্রেট, আমি অ্যাপ্রিসিয়েট করি। আর যে আপনি ট্রাই করছেন এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আরেকটু রিসার্চ করার আমি একটু রিকোয়েস্ট করব। যেমন হচ্ছে যে মডার্ন কালার নিয়ে একটু রিসার্চ করতে পারেন, বা মডার্ন থিম নিয়ে রিসার্চ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে শুরু করে আপনার প্রতিটা কন্টেন্ট কিন্তু আপনার হাইলাইট করাইতে হবে। হ্যাঁ, প্রতিটা কন্টেন্ট। এখন যেটা বলেছিলাম, যে আমরা চাইলে একাধিক কন্টেন্ট দিতে পারি, আবার আমরা চাইলে অনেকগুলো কন্টেন্ট নিয়ে একটা সেগমেন্টই দিতে পারি। যেমন অনেকেই হয় যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট তিনটা আইকন ইউজ করে, বাট ওটা না করে আমরা এমএস অফিস অ্যাপ্লিকেশনের একটা আইকন ইউজ করতে পারি, অথবা হচ্ছে যে আমরা যে মাইক্রোসফটের একটা আইকন ইউজ করতে পারি, এরকম একটা বিষয়। তো কোল্যাপস করে দিলাম একটা জিনিস, তো আমাদের কন্টেন্ট খুব কম যাচ্ছে একটা পেজের মধ্যে বা একটা আর্ট বুকের মধ্যে। আর আমার প্রতিটা বিষয় কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেছি আমার এই মানে হাইলাইটিং এর যে বিষয়গুলো নিয়ে। তো অনেকেই ভাবে যে না, ব্রাইট কালার, সেটা হোক ইয়েলো বা সেটা হোক রেড, এটা করলে আমার কন্টেন্ট একটু হাইলাইট পড়বে বা চোখে পড়বে, বাট সেইটা হ্যাঁ ছিল একটা সময় পর্যন্ত, ছিল, কিন্তু এখন নাই। এখন সবাই কিন্তু মানে মডার্ন কিছু খুঁজে বা একটু অ্যাট্রাকটিভ কিছু খুঁজে। একটা জিনিস কিন্তু বেশি দিন থাকে না বা বেশি দিন চলে না, প্রতিটা জিনিসই কিন্তু পরিবর্তন আসে। সেটা যেটাই হোক না কেন, যে কোনো সেক্টর হোক বা যে কোনো জিনিস হোক বা যার যার লাইফ হোক, পরিবর্তন আসবেই। সো ওই পরিবর্তনটা ক্যাচ করার জন্য আমাদের এই মডার্ন থিঙ্কিং এর সাথে কিন্তু মানে তালে তাল মিলিয়ে চলতে হবে। আমাদেরকে রিসার্চের উপর থাকতে হবে যে মডার্ন কালারগুলো কি কি, বা মডার্ন কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়। আমি একটা সফটওয়্যার দেখিয়েছিলাম, মেবি পিক্সি কালার পিকার। যে কোনো জায়গা থেকে, যে কোনো উইন্ডো থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে ওটা কালার পিক করতে পারে জাস্ট এইচটিএমএল কোড অনুযায়ী। সেটা কি দেখাইছিলাম নাকি? একটু রেসপন্স করেন তো। জি স্যার, দেখানো হয়েছিল। আচ্ছা। তো ওইটা দিয়ে আমরা কালার পিক করতে পারতাম। তো আমরা ওইভাবেই আমরা মডার্ন কালারগুলো খুঁজবো। কালার খোঁজার জন্য অনেক কিছু আছে, হ্যাঁ? মডার্ন কিছু ওয়েবসাইট আপনি পাবেন, বা আপনি যখন রিসার্চ করতেছেন আপনার যে কোনো একটা কালার ভালো লাগলো, আপনি ওই কালারের কোডটা কপি করে আপনার নোটবুকে রেখে দিলেন। পরবর্তীতে যখন ডিজাইন করতেছেন তখন ওইখান থেকে কালারগুলোকে অ্যাপ্লাই করে করে দেখলেন যে আচ্ছা আমি এই কালারটা রেখে দিয়েছিলাম এটার জন্য, সেটা আমি এটাতে অ্যাপ্লাই করি। সো ডিজাইনিং সেক্টর বা কন্টেন্ট সেক্টরটা আপনাকে একটু ব্রড ভাবে থিঙ্ক করায়। কারণ এইখানে আপনার পিচিং তো না, পিচিং হচ্ছে যে পরের সেগমেন্টে যায়। আগে হচ্ছে যে অ্যাট্রাক্ট করায় নিয়ে আসাটা, হ্যাঁ, আপনার ইনবক্স পর্যন্ত, সেটা হোক ক্লায়েন্ট বা সেটা হোক কোনো অডিয়েন্স বা যেটাই হোক না কেন, আপনাকে আগে অ্যাট্রাক্ট করাইতে হবে যে আমি কাজটা পারি। এখন ওই কাজটা যে পারেন আপনি, যেমন আমি যদি এখন একটু মার্কেট প্লেস নিয়ে কথা বলি, যদিও আজকের আহ, এই ক্লাসটা মার্কেট প্লেস রিলেটেড না, তারপর আমি একটু বলি যে মার্কেট প্লেস আসলে হয় কি। আমরা যদি জেনুইন মার্কেটটা, লোকাল মার্কেটটা একটু দেখি, যে আমরা যে কোনো একটা প্রোডাক্টের মার্কেট হোক, লাইক আমরা যদি ফিল্ডে দেখি, যেমন রাস্তাঘাটেও কিন্তু কিছু হকাররা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করছে। আবার ওই ধরনের কিছু প্রোডাক্ট আপনি পাবেন শপে, হ্যাঁ, যেগুলো ভালো ভালো কোনো শপ, যেগুলো হচ্ছে যে প্রতি মাসে কারেন্টের বিল দিচ্ছে, প্রতি মাসে এমপ্লয়ীদের খরচ দিচ্ছে, সব কিছু দিচ্ছে, ব্র্যান্ডিং মার্কেটিং সব কিছুই করতেছে। ওরাও রেভিনিউ টানতেছে, আবার যারা ওই প্রোডাক্টগুলো নিয়ে এসে পথে ঘাটে ফুটপাতে বিক্রি করতেছে তারাও কিন্তু রেভিনিউ টানতেছে। এবং তাদের দুইজনের মার্কেটিং লেভেল কিন্তু ডিফারেন্ট। একজন হচ্ছে হকার, যারা হচ্ছে যে সারাটা দিন গলাটা ব্যথা করে ফেলবে চিল্লায় চিল্লায়, যে এরকম একটা সার্ভিস, এরকম একটা সার্ভিস, এরকম একটা সার্ভিস, এরকম বলে ডাক দিবে। আর আরেকজন হচ্ছে যারা হচ্ছে যে শপে টপে বা ব্র্যান্ডিং হিসেবে বিক্রি করতেছে, তারা কিন্তু এগুলোকে আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, বা একটু যে ব্রড মার্কেটিং সেক্টর বা এলএমএল মার্কেটিং সেক্টরের মধ্যে দিয়ে রান আপ করিয়ে সেগুলোকে রেভিনিউ পর্যন্ত টানবে। এখন এই প্ল্যাটফর্মে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, আপনি হচ্ছেন একটা প্রোডাক্ট, আপনি হচ্ছেন একটা প্রোডাক্ট, অথবা আপনি হচ্ছেন একটা সার্ভিস। এখন আপনি যে একটা সার্ভিস, আপনাকে বিক্রি করার জন্য কেউ নাই।
সো নিজেকে নিজেই বিক্রি করতে হবে। এখন এটা আবার এত ছোটভাবে ভাইবেন না যে না বিক্রি করব নিজেকে, এটা আবার কি ধরনের কথা। না না না, ওইভাবে বলছি না। বলছি যে আপনি যে সময়টা দিবেন, হ্যাঁ, আপনার এই ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে ওই সময়টাকে বিক্রি করা, ওই সময়টাকে সার্ভিস অনুযায়ী বিক্রি করা। তো ওই বিক্রি করার জন্য আপনার তো কেউ নাই। তো আপনার কি করতে হবে? নিজেরটা নিজের করতে হবে। এটাকে বলে সেলফ মার্কেটিং। গত ক্লাসে বলছিলাম সেলফ ব্র্যান্ডিং, এইবার বলতেছি সেলফ মার্কেটিং, কারণ এটা একটা ব্র্যান্ডিং এরই পার্ট। যখন আপনি নিজের এই কাজগুলোকে নিয়ে, যে আপনি এই কাজটা পারেন, হ্যাঁ, আপনি এই সার্ভিসটা পারেন, এইটাকে নিয়ে ব্র্যান্ডিং করতে হবে। এখন ব্র্যান্ডিং এর জন্য যদি আমি বলি যে একটু নিজেরা থিঙ্ক করেন, তাহলে আপনি কিভাবে ভাববেন? যেটা আমি এক্সাম্পল দিলাম একটু আগে, যে একটা লোকাল আর একটা হচ্ছে ব্র্যান্ড। মানে আমি যদি লোকালি চিন্তা করি যে আমি লোকালি সার্ভিসটা দিব, বা আমি ফাইবার আপওয়ার্কে লোকালি ভাবে সার্ভিসটা দিব, তাহলে আমার কি করতে হবে? প্রতিনিয়ত ফাইবারে গিগ আপলোড করতে হবে, প্রতিনিয়ত আপওয়ার্কে বিড করতে হবে এক একটা জবে, প্রতিনিয়ত ওই গিগগুলোকে নিয়ে আমার শেয়ার করতে হবে এক এক জায়গায়, প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিনিয়ত এই সেই করতে হবে। আর এটা হচ্ছে যে ওই যে ওইটা, যে চিল্লায় চিল্লায় অডিয়েন্সকে ডাকা, হ্যাঁ, কল করা। আর আরেকটা হচ্ছে যে আপনি একটা ব্র্যান্ড হিসেবে পরিচয় দিয়ে অডিয়েন্সগুলোকে অ্যাট্রাক্ট করবেন। হ্যাঁ, এখন আপনাদের কাছে কোন অপশনটা বেটার মনে হয়? অপশন ওয়ান যেটা লোকাল, অপশন টু যেটা হচ্ছে ব্র্যান্ড। এখন আপনারা ইনবক্সের মধ্যে মেসেজ করে ফাটায় দেন যে আপনি ওয়ান চান না টু চান। দেখি, আমি বাদে মেবি 10 জন আছে, 10 জনের রেসপন্সটা আমি একটু চ্যাট বক্সে দেখতে চাই। আপনি কোন প্ল্যান ইউজ করবেন, লোকাল নাকি ব্র্যান্ড? ওকে, টু। হুম। আচ্ছা, ওয়ান কেউই চায় না, মানে গলা ব্যথা করতে কেউই চায় না। হ্যাঁ, মানে সবাই একটু ব্র্যান্ড চায়। আচ্ছা, আশরাফুল ইসলাম আকাশ ওয়ান চায়। আচ্ছা স্যার, আপনি ওয়ান যেহেতু চেয়েছেন, আপনি কিভাবে মার্কেটিংটা করতে পারেন অথবা কোথায় যেয়ে চিল্লাইতে পারেন, একটু যদি বলতেন যে আপনি কোথায় যেয়ে আপনার এই মার্কেটিংগুলোকে বলতে পারেন, অফলাইনে বা অনলাইনে কোথায় যেয়ে এগুলো বলবেন? ফেসবুকে পোস্ট করে। আচ্ছা, ফেসবুকে পোস্ট করে, ওটা কিন্তু আমাদের এই কমনের মধ্যে পড়ে গেল, যেটা আমি একটু আগে বললাম, যে এক হচ্ছে যে গিগগুলো আপলোড করা, ওই গিগগুলোকে নিয়ে এক এক জায়গায় শেয়ার করা র্যাঙ্ক করানোর জন্য, আপওয়ার্কে বিট করা। ওই শেয়ারের মধ্যেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পড়ে স্যার। আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন, হ্যাঁ এই যে চলে আসছে দেখছেন, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক, এগুলোর মাধ্যমে শেয়ার করা ছাড়া আর আপনার কোনো অপশন নাই। তো এগুলো শেয়ার কে করতেছে? আপনি নিজে করতেছেন, এক এক জায়গায় নিজে করতেছেন। এখন আপনি যদি একটা ব্র্যান্ড হন, একটা ব্র্যান্ড কিন্তু নিজে কখনো মার্কেটিং করে না। করে কি? একটা ব্র্যান্ড কখনো নিজে কিন্তু মার্কেটিং করে না, মার্কেটিং করায়, অথবা এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে যেন তার মার্কেটিং অটো হয়, কারণ সে একটা ব্র্যান্ড। সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যেই প্ল্যাটফর্মে বা যেই সেগমেন্ট নিয়ে কাজ করি না কেন, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব, যেন পরবর্তীতে আমরা এই মার্কেটিংটাকে এত লেইন ভাবে বা এত শর্ট ভাবে যেন রান করতে না পারি, অথবা আমাদের যেন রান করতে হ্যাসেল ফিল না হয়, যে এই বারবার পোস্ট করা, প্রতিদিন সকালে উঠে একটা গিগ নিয়ে ভাবা, আবার ওই গিগটাকে একটা প্ল্যাটফর্মে আপলোড করা, আবার ওইখান থেকে এক এক জায়গায় শেয়ার করা, আবার অ্যাক্টিভ থাকা, এত কিছু করা একটা ক্লায়েন্টের জন্য, তাও শিওর না যে ওই ক্লায়েন্টটা সাস্টেন করবে কি করবে না, আর ওই ক্লায়েন্টটা কত ডলারের কাজ দিবে। আর আপনার কাছে বর্তমানেও কোনো ক্লায়েন্ট নাই, পকেট একবারে খালি, কিন্তু আপনি মার্কেট প্লেসে বসে আছেন, আর বসে বসে তাদেরকে টাকা দিচ্ছেন ট্রাফিক হিসেবে। তো এখানে আমি বলবো যে একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া হিসেবে যদি আমি থিঙ্ক করি, তাহলে নিজেকে একটু ব্র্যান্ড হিসেবে তৈরি করব। আর ব্র্যান্ডিংটা করতে গেলে লাইক আমার যে সেগমেন্ট আছে সেটা যদি ফলো করতে চান, যে নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েট করেন, লাইক একটা আলাদা একটা জিমেল, আলাদা একটা ফেসবুক, আলাদা একটা ইনস্টাগ্রাম, আলাদা একটা লিঙ্কডইন, আলাদা একটা ইউটিউব চ্যানেল, আলাদা হচ্ছে একটা ধরেন একটা টুইটার অ্যাকাউন্ট, এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যেগুলোতে আপনার ইন্টারেস্ট থাকে বা ইন্টারেস্ট দরকার। অথবা আমি বলবো যে যদি আপনি অতি দ্রুত কাজ পেতে চান, তাহলে সবার আগে, হ্যাঁ, এই যে এই সকল প্ল্যাটফর্মের সাথে ধরেন যে সব থেকে অডিয়েন্স বেশি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে টার্গেট করতে বলবো। এখন নামটা আমি মেনশন করতে যাচ্ছি না যে সব থেকে বেশি অডিয়েন্স কোথায় পাবেন, তবে ডেটা এন্ট্রি সেক্টরের মধ্যে আপনি ইনস্টাগ্রাম থেকে
লিঙ্কডইন থেকে, এই দুইটা প্ল্যাটফর্ম থেকে ভালো পরিমাণের ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন যদি আপনি চান। আরেকটা ট্রিক্স আমি বলে দেই যে যদি আপনি প্রতিনিয়ত কাজের মানে যতগুলো হোমওয়ার্ক করতেছেন ততগুলো হোমওয়ার্কের স্ক্রিন রেকর্ড ভিডিও জাস্ট ইউটিউবে আপলোড করে পাবলিক করে রেখে দেন, কে দেখলো না দেখলো ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট পাবলিক করে রেখে দিয়েছেন, 10টা ভিউ, 2টা ভিউ, একটা ভিউ, কোনো ব্যাপার না। বাট যখন আপনি এগুলোকে শেয়ার করবেন এক একটা জায়গায়, তখন কোনো না কোনো জায়গা থেকে আপনার একটা না একটা ক্লায়েন্ট পিচ আসবেই, মাস্ট বি আসবেই। যদি আপনি প্রফেশনালি স্ক্রিন রেকর্ড করে বিহান্সে দিয়েও তো করা যাবে না স্যার, হ্যাঁ বিহান্সে দিয়েও করতে পারেন। মানে আমার কথা হচ্ছে যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রতিটা জায়গায় আপনি অ্যাক্টিভনেসটা দেখান, একটা প্ল্যাটফর্মের থেকে লাভ নাই যে ফাইবারে আমার 24টা ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, স্ক্রিন অন রাখতে হবে, দরকার নেই আমার ফাইবারে। আমার আরও জায়গা আছে মার্কেটিং করার, মার্কেটিং করলে আমি ক্লায়েন্ট পাবো। এখন বলি কিভাবে ক্লায়েন্টটা পাবেন। ফাইবার আমাদের থেকে একটা কমিশন নিচ্ছে বা ট্যাক্স নিচ্ছে, আর ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট থেকেও কিন্তু একটা কমিশন রাখতেছে প্রতিটা কাজে বা প্রতিটা প্রজেক্টে। এখন ডাজেন্ট মিন যে কত টাকার প্রজেক্ট হোক বা কত ডলারের প্রজেক্ট হোক, তো ক্লায়েন্টও চায় যে আউট অফ দ্য মার্কেট প্লেসে আমাদেরকে রিচ করার। এই জন্যই আমরা তাদের সাথে যখন প্রথম ডিলটা করি তখন সেটা মার্কেট প্লেসের আন্ডারেই হয়, কিন্তু যখন আমি তাকে সাস্টেন করাই তখন কিন্তু সেটা আউট অফ দ্য মার্কেট প্লেসে কনভারসেশনে চলে আসে। এখন আমাদের মাথায় একটা টার্গেট থাকে তাকে কোনোভাবে আউট অফ দ্য মার্কেট প্লেসে পিচ করা যায় কিনা। আমরা যদি ক্লায়েন্ট ফাইবার থেকেও পাই, আপওয়ার্ক থেকেও পাই, তাহলে আমরা টার্গেট রাখি যে তাকে এই প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে এসে এই প্রজেক্টটা নেওয়া যায় কিনা, কারণ ট্যাক্স দিতে কেউই চায় না। মানে ট্যাক্স দিতে কেউই চায় না। মানে কিছুদিন আগে তো ফ্রিল্যান্সারদের ওপর ট্যাক্স বসাইছিল বাংলাদেশ, তো সেটা তো উঠে গেছে, এখন তো সেটাও নাই। বাট এই প্ল্যাটফর্মগুলো, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু এটা উঠবে না, এটা উঠবে না, এটা থেকে যাবে। তো আমার কথা হচ্ছে যে ক্লায়েন্ট, আমার টার্গেটটা হচ্ছে যদি ফিল আপ করতে চাই তাহলে ক্লায়েন্ট, তো ওই ক্লায়েন্টের কি দরকার আর সে কোথায় কোথায় যে খুঁজতে পারে সেটা, এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার কাজটা আরও সহজ হয়ে গেল। আমার এই এতগুলো প্ল্যাটফর্মে না ঘুরে ম্যান্ডেটরি কিছু প্ল্যাটফর্মটা চুজ করে আমি যদি মার্কেটিংটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখন এইটা রেজাল্টটা কীভাবে বের করবেন, যখন প্রথমে নিজের একটা আলাদা একটা নেম আপনি ক্রিয়েট করবেন, একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবেন, তখন তো ধরেন যে আপনি অনেকগুলো জায়গায় পোস্টগুলো শেয়ার করতেছেন বা পোস্ট করতেছেন, লাইক ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, তারপর হচ্ছে যে লিঙ্কডইনে, বা হচ্ছে যে ধরেন সব থেকে ক্রিঞ্জ যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে টিকটক, টিকটকে আপলোড করতেছেন কিন্তু ক্রিঞ্জ কোনো টপিক না, টিকটকে আপনি কাজের ভিডিওই আপলোড করতেছেন যে দেখেন আজকে আমি এটা করে দেখাবো, আজকে আমি সেটা করে দেখাবো, ওই ডান্স না, হ্যাঁ নাচানাচি না। ধরেন আপনি আজকে একটা ইমেল স্ক্রাব করে দেখাবেন বা ইমেল ভেরিফিকেশন করে দেখাবেন, তো ওই জিনিসগুলো ছোট ছোট ক্লিপ করে আপনি এক একটা প্ল্যাটফর্মে দিতে পারেন। ক্লায়েন্ট বা অডিয়েন্স, ক্লায়েন্টকে আপনি অডিয়েন্স হিসেবেই দেখতে পারেন, কারণ সে দর্শক, সে সবসময় ঘুরে তার মানে এমপ্লয় নেওয়ার জন্য। তো যখন সে যে কোনো প্ল্যাটফর্মে থাকুক না কেন, যে কোনো জায়গায় থাকুক না কেন, আমাদের কন্টেন্ট যদি যায় বা আমরা যদি একটা ব্র্যান্ড হিসেবে তার কাছে পৌঁছাইতে পারি, তখন কিন্তু বিট করাটা আমাদের কাছে খুব ইজি চলে আসবে। কারণ আপনাকে তখন এইরকম প্রসিডিউর হিসেবে দেখবে না যে সে চার্জ করবে বা সে একটা অ্যামাউন্ট বলে দিবে, না, তখন আপনার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, টাইমিং থেকে শুরু করে প্রাইজিংটা, যে আপনি কতটা সময় দিবেন বা আপনি কতটা প্রাইস রেঞ্জ নেবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে, মানে করে দিবে তখন। তো এই যে বিষয়গুলো না, এটা অনেকটা যা যা বললাম এটা কিন্তু অনেক জায়গায় পাবেন না, অনেক কিছুতেই পাবেন না। যেমন মানে প্রিমিয়াম কিছু বিষয়তেও আপনার এখানে এই কথাগুলো উল্লেখ থাকবে না। কারণ আমরা চাই যে একটা মার্কেট প্লেস থেকে কেউ যেন রিপিটেড না আসুক, কারণ এটা খুবই বাজে একটা সাইট, একটা ডিমোটিভেট করে দেয়। আর ওই মানুষটা কখন আর ওই মার্কেট প্লেসে যায় না, ফর শিওর। ও হাজারটা কোর্স করুক, ওই ওই অ্যালগরিদমটা সে ধরে রাখতে পারে না। তা আমি চাই যে আপনারা যদি মার্কেট প্লেসে জানো, হ্যাঁ কখনো যদি জানো অবশ্যই যাবেন, যাওয়ার পর যেন সেটা সাস্টেইনেবল হয়, সেটা যেন সাস্টেইন করেন। এইটা এমন না যে আজকে কালকে 2 মাস 3 মাস 4 মাস পর আমার কোনো ক্লায়েন্ট আসতেছে না, আমি স্কিপ করে দিই, আমার দ্বারা হবে না, না, এইটা মন্তব্যটা কখনো করবেন না। সবার দ্বারাই হবে, কিন্তু আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। এই প্ল্যাটফর্মে হচ্ছে না, আপনি অন্য প্ল্যাটফর্মে যান। এই রেজাল্টটা পাবেন যখন আপনি একাধিক জায়গায় আপনার কন্টেন্টগুলোকে ছড়িয়ে দিবেন, ওইখান থেকে যে এক একটা রেসপন্স আসবে, হ্যাঁ 2 মাস 3 মাসের যে রেসপন্সটা, ওগুলোকে কালেক্ট করে দেন আপনি অ্যানালাইজ করতে পারবেন যে আসলে আপনার অডিয়েন্সগুলো কোথায়, আপনি কোথায়
পোস্ট করলে বা কোথায় আপনার পিচ করলে অডিয়েন্সগুলো একটু অ্যাট্রাক্ট হচ্ছে, বা আরও কীভাবে কন্টেন্টটাকে ইমপ্রুভ করলে আরও কীভাবে এটাকে আরেকটু অ্যাট্রাক্ট করা যায়। হ্যাঁ, সো এইভাবে থিঙ্কিংটা রাখবেন। এই জন্য বলি যে কন্টেন্ট থেকে শুরু করে প্রতিটা বিষয়, ইচ অ্যান্ড এভরিথিং আপনার মাথায় নিয়ে কাজ করতে হবে, কালার থেকে শুরু করে। কারণ আপনি একজন অডিয়েন্সের স্ক্রলিং থামায় দিছেন, তার মানে ওই অডিয়েন্সটা থেকে কোনো না কোনো বেনিফিট আপনি পেতে পারেন। বাকিটা হচ্ছে আপনার পিচিংয়ের উপর। এখন যদি আপনি ব্র্যান্ড হন, তাহলে পিচিংটা কমে গেল। আপনি জাস্ট আপনার অফার প্রাইসটা জাস্ট বলে দিচ্ছেন বা একটা চার্ট শো করে দিচ্ছেন যে আমি এই চার্টে বা এই প্রাইসিংয়ে কাজ করি, এর ওপরে আর কিছুই বলার নাই। আর নাইলে যদি আপনি ওই যে মার্কেটিং করেন, তাহলে ওই যে আইসা দামাদামি করবে। হ্যাঁ, আইসা বার্গেনিং করবে যে না এত না এত, এত না এত, আমি অন্য ফ্রিল্যান্সারদের করাই, এত দিয়ে করে। আবার অনেকে তো রেসপন্সই করবে না। আপনি ২, ৩টা, ৪টা, ৫টা, ৬টা করে মেসেজ পাঠাবেন, কিন্তু কোনো রেসপন্স করবে না। বোর ফিল করে পরে একটা ব্লগ দিয়ে দিবে, আর না হলে আইডিতে যে একটা রিভিউ দিয়ে দিবে। সো এইগুলো ম্যাটার করে ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা কনভিন্সিংয়ের ক্ষেত্রে। এই জন্য বলি যে সব সময় একটু ব্রডলি থিঙ্ক করবেন, যেন কন্টেন্ট থেকে শুরু করে সব জিনিসে। কন্টেন্ট রিসার্চ করার জন্য আপনাদের একটা প্ল্যাটফর্ম আমি দেখাই দিছিলাম মেবি, যে ফ্রিপিক। বিহান্সও আছে, একজন বললো বিহান, বিহান্সেও যেতে পারেন। আর এটা হচ্ছে ফ্রিপিক। এখানে ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার কিছু ডিজাইন নিয়ে সার্চ করলেন, লাইক আপনার যে ডিজাইনটা মার্কেটিংয়ের জন্য বেশি ভালো লাগে, বা ব্র্যান্ডিং নিয়ে লিখে সার্চ করতে পারেন। হুম। তো ব্র্যান্ডিং নিয়ে কি কি আছে এখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। একটা সেগমেন্ট পাবেন, মেনু এখানে ফ্রি আছে, বা এআই জেনারেটেড, বা আপনি কোন ধরনের কালারের মধ্যে কম্বিনেশন চাচ্ছেন, বা ফাইল টাইপ কী হবে, জেপিজি, এআই, তারপর হচ্ছে যে পিএসডিও পাবেন, পিএনজিও পাবেন, এসভিজিও পাবেন। সো এখানে সব কিছুই আছে। আবার এডিটেবল অনলাইন, মানে অনলাইনেও এডিট করতে পারবেন। তো ধরেন আপনি এখান থেকে ফ্রি চুজ করার পর আপনি যে জিনিসগুলো পাচ্ছেন, এগুলো নিয়ে আপনি একটা নর্মাল থিঙ্কিং নেন যে একটা নর্মাল ব্র্যান্ডিং এর জন্য কি কি প্রয়োজন, বা মার্কেটিং, এখানে মার্কেটিং লিখে দেন। ওকে, সো মার্কেটিং লেখার পর এখন ম্যান্ডেটরি না যে এইটাকে আপনার এডিটেবল ফাইল লাগবে, বা এডিটেবল ফাইল লাগলে তো আপনি এখান থেকে পিএইচডি ফাইল নিচ্ছেনই, ফটোশপ ফাইল। বাট আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য কিন্তু এটা অনেকটা কাজে লাগে। যেমন এটা দিয়েও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন আপনি করতে পারেন। যেমন আমার মাথায় ঘুরতেছে, লাইক মানে স্ট্রাকচারটা এখনো যদিও এক, মানে এক দেখায় তো ফুল স্ট্রাকচার হয়তো আমি ডিজাইন করে দিলেও, যখন আমি আউটপুটে আনবো তখন হয়তো অনেক কারেকশন বের হবে। তো তারপরে যদি বলি যে ধরেন এইখানে এর উপর একটা লেয়ার দিলেন, লেয়ার দেওয়ার পর আপনি এই পাশে আপনার একটা ইমেজ দিলেন, বা এই পাশে একটা ইমেজ দিলেন। যেহেতু এখানে আপনার একটা কাপ আছে, আপনি এই পাশে একটা ইমেজ দিলেন। হ্যান্ডটা থাকুক, একটু ট্রান্সপারেন্সিটা কমায় দিয়েন। তারপরে এখানে কিছু টেক্সট লেয়ার বসাইলেন, যে ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা অ্যানালাইস্ট, যেন এখানে মনে হয় যে না সে ডেটা ইনপুট করতেছে, এরকম একটা সেগমেন্ট সাজাইতে পারেন। আপনার যে ইমেজ দিলেন, এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা ফ্ল্যাশ লাইটের মতো একটা শ্যাডো দিলেন, যে লাইট শ্যাডো, হ্যাঁ, ওগুলো আপনাকে হাইলাইট করলো। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু কনসেপ্ট আসে। প্রতিদিন এগুলো ঘাটলেও দেখবেন যে অনেক ধরনের কনসেপ্ট বের হয়। এটা দিয়ে আপনি একটা কভার কভার ইমেজ ডিজাইন করতে পারেন। যেমন এই পার্টটুকু শুধু নিলেন অর্ধেকটা, এরে বাদই দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। অর্ধেকটা শুধু নেন যে একজন বসে কাজ করতেছে, বা এরে বাদ দেন, এরে রাখেন। এটাকে একটা ল্যান্ডস্কেপের মতো অর্ধেক কেটে আপনি সুন্দর করে একটা ডিজাইন করতে পারেন। এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং নিয়ে একটা ডিজাইন করতে পারেন। মানে দেখলে চলে আসবে এই যে এখানে। এটা একটা, যদিও এটা ডিজাইনের, হ্যাঁ এটা আবার বেশি পোর্ট্রেট, কনসেপ্ট অনেক আছে। দেখলে আপনার রিসার্চ করতে হবে যে কি কি নিয়ে রিসার্চ করা যায়, বা হচ্ছে যে কি কি নিয়ে ঘাটা যায়। বা পোস্টার দেন। এই যে কত ধরনের ডিজাইন। হ্যাঁ, এখন এটা যদি ক্যানভায় করতে যান একটু কষ্ট হবে। আমার মনে হয় না বেশি কষ্ট হবে। যদি রেগুলার প্র্যাকটিস করে থাকেন তাইলে কিছু জিনিস খুবই ইজি। যেন এই, যেমন এটা যদি বলি যে এখানে একটা শেপ, রাউন্ড শেপ, এখানে একটা রাউন্ড শেপ, এই রাউন্ড শেপটা কিন্তু আবার ফ্রেম। হ্যাঁ, ফ্রেমের মধ্যে যেহেতু ইমেজ অ্যাড করা যায় ক্যানভাতে, সো এটা হচ্ছে একটা ফ্রেম। এটা একটা রাউন্ড শেপ, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছে, এখানে কিছু টেক্সট বসায় দিছে, শেষ।
তো এই ধরনের সিম্পল ডিজাইন কিন্তু কালার কম্বিনেশন কিন্তু জোস। ডিজাইন সিম্পল, কালার কম্বিনেশন জোস। এখন এই কালারটা যদি আমি অন্য ধরনের কালার দিতাম, একটু ফ্যাকাশে এইরকম এই ধরনের কালার দিতাম, তাহলে কিন্তু আমি এই যে স্ক্রল করতে যে আটকাইতাম না। হ্যাঁ, বা এরকম দেখতে 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 যে এই রেডটা কিন্তু বেশি হাইলাইট করতেছিল। তারপরে এই যে এইটার পিছনে যে লাইট শ্যাডো যেটা বললাম, এই ইমেজের পিছনে লাইট শ্যাডো, এই ধরনের লাইট শ্যাডো দিয়েও কিন্তু হাইলাইট করানো যায়। টেক্সটগুলো, টেক্সটের সাইজগুলো বা টেক্সটের ফন্টগুলো, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। যেমন ফন্টগুলো বা কীভাবে ফন্টগুলো চুজ করবেন, আপনি চলে যাবেন গুগল ফন্টে। এখন আপনি আপনার গিগে কি লিখতে চাচ্ছেন সেটা আগে এখানে লিখেন। এখন যদিও এখানে একটা আহ, বাধা আছে, বাধাটা পরে বলতেছি। যেমন ধরেন আমি এখান থেকে ডেটা এন্ট্রি এই লেখাটা চাচ্ছি আমি আমার ইমেজে বসাবো। তো ইমেজে বসানোর জন্য আমার এই লেখার জন্য যে কি কি ফন্ট আমি এখানে সবকিছু কিন্তু দেখতে পারি, যে কি কি ফন্ট আছে। হ্যাঁ, আমার যেটা ভাল লাগে আমি ওই ফ্রন্টের নাম এখান থেকে নিতে পারি। এখান থেকে ডাউনলোডও করা যায়। সেটা আপনার ফ্রন্ট ফাইল হিসেবে ডাউনলোড করে আপনি ইনপুট দিয়ে তারপর হচ্ছে যে এই ফ্রন্টটা চুজ করে দিবেন, তখন কিন্তু এটা পেয়ে যাবে আপনার ক্যানভাতেও। কিন্তু ক্যানভাতে এটা করতে গেলে আপনার কিছু বিষয়েতে এটা প্রিমিয়াম লাগবে মাস্ট, যে আপনি নিজস্ব ফ্রন্ট আপনি অ্যাড করবেন, সেই ক্ষেত্রে প্রিমিয়াম আপনার মাস্ট বি নিতে হবে। সেটা নিয়ে নিলে আপনি ধরেন এইখান থেকে যে কোনো ফ্রন্ট আপনার যদি ভাল লাগে, যে না আমার ওই ডেটা এন্ট্রি লেখাটা যদি আমি এরকম একটু দেই, লাইক এরকম বা হচ্ছে এরকম একটু বোল্ড আকারে যদি দেই, তাহলে আমার এই ফ্রন্ট যে ফ্যামিলিটা সেটা লাগবে। এখন এই ফ্রন্ট ফ্যামিলি লিখে যদি আমি ক্যানভায় সার্চ করি হয়তো নাও পেতে পারি। তো যদি না পাই তাহলে এটাকে কীভাবে অ্যাড করবো, ওই যে ফাইল হিসেবে যদি আপনি অ্যাড করতে চান ক্যানভায় আপনি ফ্রন্টও আপলোড করতে পারবেন, তবে আপনার এখানে প্রিমিয়াম লাগবে। সো প্রিমিয়ামটা যদি থাকে আপনি সেখানে ফ্রন্ট আপলোড করে এটা দিয়ে কাজ করতে পারবেন। এই যে এই ধরনের আমি একটা মানে রিসেন্ট ডিজাইনে বসছিলাম যদিও আজকে, সেটা হচ্ছে যে দুর্গাপূজা সামনে আছে, ওই দুর্গাপূজা নিয়ে একটা ডিজাইনিংয়ে বসছিলাম। তো এটা জাস্ট আমি পিএইচডি ফাইল, আমি আগে এটাকে ফটোশপে ডিজাইন করছি, দেন এইখানে আপলোড করছি, যে এখান থেকে কিছু কারেকশন আমি করব, কারেকশন করে দেন এটা আপলোডিং প্রসেসে যাবে বা রেজুলেশন ইনক্রিজের দিকে যাবে। তো এক হচ্ছে যে আহ, এই ডিজাইনিং ক্রাইটেরিয়াগুলো আপনাদের এই রিসার্চের উপরই ডিপেন্ড করে, যে আপনি থেকে ফ্রন্ট দেখতেছেন, থেকে ডিজাইনটা দেখতেছেন। লাইক এই ফ্রন্ট আপনার ভালো লাগছে, এখন আপনি এখানে এসে সেটা খুঁজেন, সেটা যদি পান বা ওইটাকে এই নামটা নিয়ে আপনি এখন ক্যানভায় খুঁজেন, সেটা না পেলে সেটার সাথে সিমিলার বা সেটার সাথে আউটলুক বা রিলেটেড রেখে কি কি ফ্রন্ট পাওয়া যায় সেইগুলো নিয়ে আপনি ডিজাইন করেন। এইখানেও কিছু ডিজাইন টেমপ্লেট আছে, লাইক যেটা বললাম, এই যে ব্র্যান্ডিং এর কিছু ডিজাইন। এখানে আপনি আপনার একটা গিগ বসায় দিয়ে আপনি মকআপ বানায় ফেললেন, যে আপনি একটা ব্র্যান্ড, আপনার একটা মানে টেমপ্লেট আছে লাইক ব্র্যান্ড নেম নামের। সো এরকম, তারপরে এখানে এরকম কিছু ডিজাইন, এটা তো মেবি স্লাইডস ডিজাইন মানে ফুল প্রেজেন্টেশন হিসেবে, যে আপনার ওয়ার্কিং পোর্টফোলিও এই হিসেবেও দিতে পারেন একটা প্রেজেন্টেশন, ছোট একটা ক্লিপ। সব ক্লায়েন্টকে আপনি মোটিভ দেওয়ার জন্য যা মন চায় করেন। হ্যাঁ, অনেক সময় আমরা এই গিগ না দিয়ে আমরা ডিরেক্ট একটা ভিডিও দিয়ে দিই ক্লায়েন্টের মেইলে বা ইনবক্সে, যেটাতে আমার ফুল ব্রিফ দেওয়া আছে যে আমরা কি কাজ করি, কোন কোন সেক্টরে আমার স্পেশালিস্ট। আমি বলতেছি আমার এক সময় আমার ফেস দেখা যায়, আরেক সময় চলে যায় স্ক্রিনে বা স্লাইডে, আবার চলে আসে আমার ফেসে, এরকম একটু এডিটিং টিডিটিং করে। যদিও এটা এখন খুবই ইজি, একটু মাথা খাটাইলে এটা তো মানে দেখাচ্ছে হচ্ছে ক্যানভাতেও করা যায়, আবার আছে ক্যাপকাটেও করতে পারেন, মানে বেসিক্স অবস্থা। হ্যাঁ, অ্যাডোবি সফটওয়্যার ইউজ করতে বললে তো এখন সবার মাথায় হাত পড়বে। সো ওইটা না করে আপনারা এই কিছু সফটওয়্যার ইউজ করেও কাজ করতে পারবেন, ক্যাপকাট আর হচ্ছে যে ক্যানভা। তো মেইন হচ্ছে আপনার ডিজাইন ক্রাইটেরিয়াটা ঠিকঠাক করলে এই ধরনের টেমপ্লেটগুলো আপনারা নিজেই ক্রিয়েট করতে পারবেন। আরেকটা মজার বিষয় কি জানেন, আপনি যে টেমপ্লেটগুলো মানে গুলো ক্রিয়েট করতেছেন না, এটা চাইলে আপনি মানে ক্যানভাতেও বিক্রি করতে পারেন। আবার কিছু প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেখানে আপনি ক্যানভার এই টেমপ্লেটগুলো যেটা আপনি ক্রিয়েট করতেছেন, লাইক আমি যদি হোমে এসে দেখাই যে আমি যা যা ক্রিয়েট করছি, এই যে এই ক্রিয়েশনগুলো কিন্তু চাইলে আমি বিক্রি করতে পারবো, যদি কেউ কপিরাইট না দেয়। আমি এগুলো বিক্রি করলে কপিরাইট খাবো, তো ওই জন্য আমি বিক্রি করতেছি না। বাট আপনি যদি এরকম কোন একটা টেমপ্লেট বানান,
যেটা হচ্ছে যে যে কেউ এডিট করতে পারবে। এটার একটা প্রসেস আছে। হ্যাঁ, ওই প্রসেসটা হচ্ছে যদি ধরেন আপনার এই টেমপ্লেটটা ভাল লাগছে, এখন আপনি ক্লিক করেই তো এডিট করতে চলে যাবেন, তাই না? তো যারা এইভাবে আপলোড করতেছে যে যে কোনো ফাইল আপনি এডিট করতে পারবেন, এইভাবে যদি আপনি ডিজাইন করে ওই ফর্মুলা বা ফরম্যাট অনুযায়ী আপলোড করতে পারেন, তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন। হ্যাঁ, যে কেউ এডিট করলে বা যে কেউ এটা এডিট করলে প্রিমিয়াম হিসাবে এডিট করবে অথবা ফ্রিতে করলেও ওই ইমপ্রেশন বা ক্লিক এটার উপর ডিপেন্ড করে টাকা আসবে। টাকা আসার কোনো মানে ইয়া নাই, ধরা বাঁধা নাই এই অনলাইন সেক্টরে। কিন্তু আপনার বিষয়টা বুঝতে হবে যে কোত্থেকে আনানো যায়। ক্যানভা থেকেও আনা নিতে পারবেন, ক্যাপকাট থেকেও আনা নিতে পারবেন। আবার এই যে এই জিনিসগুলো আপনি যে এইখানে যেখানে আলাদা আলাদা মানে ক্যানভার বাইরে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে বিক্রি করা যায় এই মানে ক্যানভার টেমপ্লেটগুলো, সেগুলো জায়গাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং ভালো পরিমাণে স্টার্টিং এর জন্য প্রথম দিকে আপনার এই টেমপ্লেটগুলোই তো, যেগুলো যদি সলিড ডিজাইন করতে পারেন ওগুলো বিক্রি করে তো প্রায় মাসে 100-এর উপরে ডলার আপনি কামাইতে পারবেন। এইটা আপনার একটা বেসিক্স, এটা অনেকে বলে না, কিন্তু যারা হচ্ছে যে পায় এটাকে, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যারা যখন ক্যানভা ডিজাইনটা দেখায় বা এই টেমপ্লেটগুলো ডিজাইন দেখায়, তখন ওরা বলে যে আপনারা চাইলে এখানে বিক্রি করতে পারেন। বাট আমার কথা হচ্ছে যে সেটা থেকে আপনারা কেন বাদ যাবেন, সেটাও আপনারা জেনে নেন। তো জেনে নিয়ে আপনারা যে টেমপ্লেটগুলো ডিজাইন করতেছেন সেগুলোকে একটু সুন্দর করে, হ্যাঁ, মাথায় রেখে রেখে একটু ডিজাইন করেন যেন পরবর্তীতে চাইলে এগুলোরও বেচা বা বিক্রি করা যায়। হ্যাঁ, তো এই পর্যন্ত কারো কোশ্চেন আছে এনি কনসেপ্ট নিয়ে বা ডিজাইন থিঙ্কিং নিয়ে? নাই। ওকে, আজকে হচ্ছে আপনাদের 9 নাম্বার ক্লাস। সো 9 নাম্বার ক্লাসে আমি যেহেতু মার্কেট প্লেস নিয়ে একটু বলছি, আজকে দ্য রেস্ট অফ টপিক আমি এই মার্কেট প্লেসগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, যে এই মার্কেট প্লেসগুলোতে আপনাদের এই বানানো যে ইমেজগুলো, হ্যাঁ, অনেকেই হয় গুরুত্ব দিচ্ছে না যে ইমেজগুলো আবার কি বানাবো, নিজের ইমেজগুলো বা গিগগুলো আবার কি ডিজাইন করব। বাট এখানে বিষয়টা দেখেন হয় কি, যে এই যে ফাইবার বা আপওয়ার্ক বা লিঙ্কডইন এগুলো জায়গাতে আপনি পোস্ট করতেছেন। এখন এই যে পোস্ট যে করতেছেন, এদের ডেটা সার্ভারে আপনাদের এই জিনিসগুলো বারবার ঘুরাইতে হবে, প্রতিবার ঘুরাইতে হবে, প্রতিদিন ঘুরাইতে হবে। ঘুরাইলেই এটা আপনার মানে র্যাঙ্কিংয়ে যাবে। হ্যাঁ, যেটাকে র্যাঙ্ক করা বলে বা গিগ র্যাঙ্কিং যেটা বলে, এটা অনেক ক্ষেত্রে পেইডও হয়, অনেক ক্ষেত্রে অর্গ্যানিকও হয়। যেটা আমরা এই যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে লাইক ফেসবুকে অর্গ্যানিক ফলোয়ার, তারপরে যে পেইড ফলোয়ার, এইগুলো বুঝি। তো এই ধরনের কাজগুলো না, মানে আপনি চাইলে গিগগুলোকে আপনি পেইড মার্কেটিং করাইতে পারবেন, গিগগুলোকে আবার অর্গ্যানিক মার্কেটিংও করাইতে পারবেন। বাট আপনার এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে গিগগুলো সব থেকে বেশি রেশিও চালাতে পারবেন আপনার এই লিঙ্কডইনে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে লিঙ্কডইন থেকে আপনার এই যে ক্রিয়েশনগুলো এক একটা, এই ক্রিয়েশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিডব্যাকে নিয়ে আসতে পারবেন। এইখানে যদিও এটা একটা ফেসবুকের মতো আমি সবসময় বলি, বাট এটার প্ল্যাটফর্মটা টোটালি আলাদা। ফেসবুকে ক্রিঞ্জ কন্টেন্ট থাকে, এখানে নট ক্রিঞ্জ, মানে এখানে কোনো ক্রিঞ্জ কিছুই পাবেন না। এখানে যাই পাবেন সব কাজ রিলেটেড প্রফেশনাল মানুষজনদেরকে পাবেন। বাট এখানে যদি আপনি ভুলভালভাবে কাজ করেন তাহলে কিন্তু ঝামেলা। প্রোফাইল সেটিংস বা প্রোফাইল ক্রিয়েশন বা প্রোফাইল আপগ্রেড করা বা সাজানো, এগুলো তো পরের বিষয়। প্রথম কথা হচ্ছে যে এইখানে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করার পর সবার প্রথমে কি করি, কাউকে না কাউকে ফলো করি বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো এইখানেই একটা ভুল হয়। যেমনটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে ফেসবুকে, সেখানে যদি আপনি একটা পোস্ট করেন যে আমি ডেটা অ্যানালাইস্ট, আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে কেউ কাজ দিবে? আমার কিন্তু মনে হয় না যে কেউ দিবে কাজ। আপনি যদি ফেসবুকে নিজের প্রোফাইলে সেটা আপলোড করেন, কেউ হয়তো লাইক শেয়ার বা এগুলো করবে, যে অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ করো, গ্রেট ওয়ার্ক, এই সেই, কিন্তু কেউ কাজ দিবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে ওদিকে যেহেতু কাজ দিবে না, তাহলে এমন জায়গায় আমাকে দিতে হবে যেখানে আমাকে কাজ দিবে। কিন্তু কারা কাজ দিবে? যারা ক্লায়েন্ট। এখন আমি লিঙ্কডইনে আইসাও যদি আমার মতো যারা ফ্রিল্যান্সার আছে বা আমার ক্যাটাগরিজে যারা আছে তাদের সাথে কানেক্ট হয়ে থাকি, তারা কিন্তু আমাকে কাজ দিতেছে না। আমার করতে হবে কি, আমরা যে প্ল্যাটফর্মে থাকি না কেন আমাদেরকে ফলো করতে হবে এমন এমন কিছু কিওয়ার্ড রিলেটেড রোলের পার্সনকে, যেমন এইচআর বা ম্যানেজমেন্ট
বা হচ্ছে যে যারা একটা ডিসিশন মেক করতে পারে, একটা কোম্পানি ডিসিশন মেকার একটা কোম্পানি বা একটা বিজনেসের বা একটা প্ল্যাটফর্মে, তো তাদের সাথে কানেক্টেড থাকতে হবে, যেন তাদেরকে ফলো করলে বা তাদেরকে কানেক্ট করলে, তাদের সাথে অ্যাটাচ হইলে আমি যা পোস্ট করি সে এনি হাও 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, এরপরে যেন দেখে। আর দেখার পর ওইটা হচ্ছে আমার পরের প্রসেস, যে এই দেখাটাই যেন তার প্রথম এবং শেষ দেখা হয়। এই দেখার পরেই যেন সে আমার সাথে কমিউনিকেট করে। এরকম ভাবে পিচ করতে হবে। এই জন্য বলি যে ফাইবার একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই স্টিল ইমেজ দিই। স্টিল ইমেজ বলতে যে গিগ, স্ট্যাটিক ইমেজ। তো এই যে গিগগুলো, এগুলো যদি স্টিল ইমেজের পাশাপাশি আমরা ভিডিও দেই, তাহলে কিন্তু র্যাঙ্কিংটা আরও একটু ইজি হয়। এটা কিন্তু কেউই জানে না, আর যারা ফলো করে তারা কিন্তু এটা বইলেও করে না। আর আপনারা যেহেতু ফ্রেশার, আপনারা কিন্তু এটা জানতেও পারবেন না। তো আপনারা কি করবেন, ফাইবারে যখনই আপনি গিগ আপলোড করবেন, যেই রিলেটেড গিগ আপলোড করবেন ওই রিলেটেড কাজ করে নেবেন আগের থেকে। যদি সেটা এক্সেল রিলেটেড হয়, আপনি ওই কাজটা একটা স্ক্রিন রেকর্ড করে সাথে একটা মাইক্রোফোন অ্যাটাচ করে জাস্ট একটু ভয়েস, বা আপনি আগে স্ক্রিন রেকর্ড করলেন, পরে আলাদাভাবে ভয়েস বসায় দিলেন, যে কিচ্ছু না, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসায় দিয়া জাস্ট শুধু আসসালামু আলাইকুম বইলা, গ্রেটিংস দিয়ে আপনি আপনার নামটা বইলা, আপনি আপনার রোলটা বইলা, বাস আপনি আপনার যে কাজটা দেখাইতেছেন ওই ভিডিওতে ওটা বইলা জাস্ট স্টপ। আর কোনো দরকার নেই আপনার বলা, যদি লজ্জা পেয়ে থাকেন। আর যদি আপনার প্রেজেন্টেশন ইমপ্রুভ করতে চান, প্রেজেন্টেশন স্কিলস, তাহলে বলেন, পুরো ভিডিও জুড়ে বলেন যে আমি কোথায় যাচ্ছি, কোত্থেকে কি কালেক্ট করতেছি, আমি মাত্র এটাই আসছি, ইয়েলো পেজে আসছি, ওইখান থেকে আমি ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার ইউজ করতেছি ডেটা কালেকশনের জন্য। দেন ওইটাতে কালেক্ট করার পর আমি চাইলে এক্সেল ফাইলও ডাউনলোড করতে পারি, বাট আমার কাছে মনে হলো যেহেতু এটা আমি ভেরিফিকেশন করব, সেক্ষেত্রে আমি এটাকে স্প্রেডশিটে নেওয়াটাই বেটার মনে করি। সো এই যে একটা যে মানে ক্লায়েন্টকে বলতেছেন বা একটা ভিডিওতে ইনক্লুড করতেছেন যে না আমি একটা অ্যাডভান্টেজ জানি অ্যান্ড জেনে সেটা করতেছি, অ্যান্ড একটা ডিসঅ্যাডভান্টেজ আপনি জানাচ্ছেন যেটা এক্সেলে করলে আমরা হয়তো ভেরিফাই করতে পারবো না, বাট আমরা যদি স্প্রেডশিটে করি তাহলে কিন্তু এটা ভেরিফাই করতে পারবো। এই যে এই টেকনিকগুলো, এগুলো ইউজ করতে হবে। ক্লায়েন্ট কিন্তু এসে জিজ্ঞেস করবে না আপনার ওয়ার্কিং মেথড কি, হ্যাঁ করতে পারে কিন্তু অতভাবে অবজার্ভ করবে না, কিন্তু অবজার্ভ করবে এই ছোট ছোট বিষয় নিয়ে, যে আপনি একটা সার্ভিসের মধ্যে তাকে বেনিফিট তো দিচ্ছেনই, প্লাস আপনার যে ওয়ার্কিং মেথডগুলো সেগুলো একটু একটু করে জানাচ্ছেন তাদেরকে। হ্যাঁ, মানে ইনফরমেশনগুলো দিচ্ছেন যে আপনি কীভাবে কাজ করেন, কি টেকনিক্যাল ওয়েতে কাজ করেন। তো এগুলো কিন্তু পিচিংয়ের জন্য অনেকটা এগিয়ে দেয় বা অ্যাট্রাক্ট করায়। তো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আমাদের মানে মানে মাথায় নিয়েই কাজ করতে হবে, মাস্ট বি, যখনই করেন, যখনই গিগ আপলোড করেন, যখনই বিট করেন, যখনই লিঙ্কডইনে যাবেন, কন্টেন্ট পোস্ট করবেন, বা হচ্ছে ইউটিউবে যাবেন, ওই প্ল্যাটফর্মে যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, যাই করেন না কেন বুঝে শুনে করতে হবে। সো এই যে ফাইবারটা বা আপওয়ার্ক বা হচ্ছে যে লিঙ্কডইন, যেমন আপওয়ার্কের একটা বিষয় কি যে এখানে 100% যেটা প্রোফাইল, কি বলে 100% যে আম, আচ্ছা লগ ইন চাচ্ছে, আচ্ছা আমি লগ ইন করে আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, প্রোফাইল কমপ্লিটের যে রেশিওটা, যেটা যে 100% চাচ্ছে, ওইটা 100% করতে গেলে কিন্তু আপনার কিছু বিষয় ফিল আপ করতে হয়, যেমন আপনার নাম, অ্যাড্রেস, প্রোফাইল পিকচার, কভার ফটো, এই ধরনের ডিটেলসগুলো তো মাস্ট বি। এগুলো যখন করবেন তখন আস্তে আস্তে আপনার প্রোফাইলটা আপগ্রেড হবে, আপনার প্রোফাইলের যে 100%-এর যে রেশিও বারটা আছে ওটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। বাড়তে বাড়তে যখন আপনি আরও যে স্টেপসগুলো আছে, লাইক হচ্ছে যে ভিডিও ইন্ট্রোডাকশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি না বুঝে থাকেন তাহলে বলে দেই যে ভিডিও ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যে আপওয়ার্কে কাজ করতেছেন, কোন রোলে আছেন, কি হিসেবে কাজ করতেছেন, ওই জিনিসগুলো আপনি একটা শর্ট ক্লিপের মধ্যে বলে দিচ্ছেন। ওই যে একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে, সেটা একেবারে শর্ট। ওইটা আপনি 1.5 থেকে 2 মিনিটও করতে পারেন, 5 মিনিটেরও করতে পারেন। আপনি আপনার ফুল ওয়ার্কিং পোর্টফোলিও দেখাইতেছেন যদি বেশি লং করতে চান, অথবা একটা শর্টও করতে পারেন যে জাস্ট আপনি শুরু করলেন, তারপর বললেন, তারপর হচ্ছে যে শেষ। এরকমও করতে পারেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, একটু আগে যেটা উদাহরণ দিলাম। তো এই হচ্ছে আপওয়ার্ক। স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? রেসপন্স করেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে ওকে। তো এইখানে স্ক্রিনে দেখেন এই যে যেটা বলতেছিলাম যে কমপ্লিট ইউর প্রোফাইল রেশিও, যেটা 100% হয়ে যাওয়া।
তো এই যে 100% করার পিছনে অনেক কিছু টাস্ক আপনাকে ফিল আপ করতে হয়, লাইক হচ্ছে যেটা বললাম যে আপনার যে কি বলে নাম থেকে শুরু করে আপনার রোল, আপনার ডেসক্রিপশন, আপনার অ্যাবাউট সেকশন, আপনার ইনফো, আপনার যে হচ্ছে যে ভিডিও ইন্টারাকশন, এই ধরনের যে ডিটেলসগুলো আছে সব কিছু আপনি ফিল আপ করে দিচ্ছেন, তখন যে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হবে এবং তারপরে যে আপনি এইটাকে ভালো একটা র্যাঙ্ক পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো এইখানে আমি যেটা বলি যে এই এই আপওয়ার্কটা চলে হচ্ছে যে বিড হিসাবে, হ্যাঁ, এই আপওয়ার্কটা চলে বিড হিসাবে, মানে আপনাকে বিড করতে হবে এক একটা কাজে বা এক একটা সেগমেন্টে বা এক একটা জব পোস্টে। তো এখানে আপনি কিছু জব পেয়ে যাবেন, লাইক দেখতেই পেয়ে যাবেন আসার পর সার্চ করার আগেই। তো এইখানে যে জবসগুলো দেখতেছেন এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট দেখেন। এইটা হচ্ছে যদি আমি একটা প্রথমটা পড়ে দেখাই যে 26 মিনিট আগে পোস্ট হয়েছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ফর ল্যাব প্রপোজাল, ওকে, টেমপ্লেট ডিজাইন লিঙ্কডইনে, টুইটারে অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রামে। এক্স মিনস হচ্ছে টুইটার, টুইটারের লোগো এটা। আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে যে প্রজেক্ট ডেসক্রিপশনটা সে বলে দিছে, অ্যান্ড এখানে আপনার কি কি কাজে লাগবে। আমি যদি জব পোস্টটাতে ক্লিক করে ঢুকি দেন দেখি যে কি কি আছে। ওকে, সো কি রিলিভ, উপরেরটা বেশি ম্যান্ডেটরি না, আমার দরকার হচ্ছে যে সে চায় কি। টোন অফ ভয়েস, ওকে। আচ্ছা, ক্যানভার সিমিলার টুলস, হুম, mockups need placeholder profiles illustrate how future team member, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি কি চাই। ওকে, সো ও হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য সে হচ্ছে যে কিছু টেমপ্লেট ডিজাইন চায়, যে টেমপ্লেটগুলো আমরা একটু আগে দেখতেছিলাম না, এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে এই টাইপের কিছু টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো সে চাচ্ছে। তার মধ্যে থেকে তার ম্যান্ডেটরি কিছু স্কিল সেকশন সে চাচ্ছে যে ফটোশপের, গ্রাফিক ডিজাইনের বা রিয়েল এস্টেটের, মানে এই যে রিসার্চের একটা যে কন্টেন্টগুলো কিন্তু তার নিজের রিসার্চ করে এনে বসাইতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং, মানে এটা যদি সেলস রেভিনিউ টানার জন্য হয়, এই কন্টেন্টটাতে যদি অ্যাড রান বা এই ধরনের কোনো প্রফিট ইনকাম করার আইডিয়া বা চাহিদা থাকে, তাহলে কীভাবে অ্যানালাইজ করা যায় সেটার জন্য। পোস্টার ডিজাইন ওই সেম অ্যাজ অ্যাবভ, সোশ্যাল মিডিয়া ভিডিও, ভিডিও থাকতেছে, ব্র্যান্ডিং, ফটো ম্যানিপুলেশন, যাই হোক। তো এই যে ধরা যায় যে টোটালি একটা ডিজিটাল মার্কেটিং সেক্টরেরই একটা প্রজেক্ট এটা, হ্যাঁ, যার মধ্যে ফেসবুকের অ্যাডস ম্যানেজারের যে অ্যাড ট্যাড রান করবে, অ্যাডভার্টাইজিং যেটা, তো অ্যাড রান করার থেকে শুরু করে তার কন্টেন্ট ক্রিয়েশন, তার কন্টেন্টের মধ্যে স্ট্যাটিক ইমেজ মানে স্টিল ইমেজ, এই যে অ্যাডোবি ফটোশপ, গ্রাফিক ডিজাইন, অথবা হচ্ছে ভিডিও এডিট বা ভিডিও ডিজাইন, এই ধরনের কনসেপ্টও থাকতেছে। তো সব মিলে প্রপোজাল হচ্ছে লেস দেন 6 মিনিট আগে ছিল। ইনভাইট সেই 4টা আনঅ্যান্সার, মানে এখনো কাউকে অ্যান্সার করেনি, 4টা গেছে, বিট পড়ছে। ক্লায়েন্টের হিস্টোরি হচ্ছে এটা, এর আগে একবার কাজ করছে। আচ্ছা, ক্লায়েন্টের ডিটেলসগুলো আপনারা পাবেন হচ্ছে এই অ্যাবাউট দি ক্লায়েন্ট সেকশনে। এখানে কিছু বিষয় অবশ্যই চেক করে নেবেন প্রতিটা প্রজেক্টে বিড করার আগে, তাদের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, তাদের ফোন নাম্বার ভেরিফাইড কিনা। যদি এটা নাও থাকে, তাদের পেমেন্ট মেথড ভেরিফাইড থাকলেও আপনি তাদের প্রজেক্টে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাদের যে ডিটেলসগুলো আছে এখানে দেওয়া আছে যে একটা পোস্ট রানিং আছে আর ওটাতে 100% রেশিও আছে, আর একটা ওপেন জব, টোটাল এত ডলার স্পেন্ড করছে যতগুলো জবে সে পোস্ট করছে সেগুলোর ওপর। একটাতেই হচ্ছে যে $225 মতো সে স্পেন্ড করছে, অর্থাৎ হচ্ছে যে যে ফ্রিল্যান্সারকে হায়ার করছিল বা যাদেরকে হায়ার করছিল তাদেরকে দিয়েছে। ওকে, সো এটা চাইলে আপনি শেয়ার করতে পারেন অন্য কোনো ফ্রেন্ডদেরকে বা টিম অনুযায়ী কাজ করতে পারেন। এইখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাকে 10টা কানেক্ট দিতে হবে, আর আমার আছে 70টা। সো 10টা কানেক্ট চলে যাবে এটার অ্যাপ্লাইতে যদি অ্যাপ্লাই করি। আর এইখানেই হচ্ছে কিছুটা থিঙ্কিং আপনাদেরকে পজ করতে হবে। পজ করার কারণটা কি, যেমন আপনি একটা জব প্রপোজাল পড়ছেন, হ্যাঁ, পড়ার পর আপনার কাছে মনে হয়েছে যে এই কাজটা আপনি পারেন, পারলেই হবে না, আপনাকে কি করতে হবে, এটাকে সেভ জবে দিবেন। সেভ জবে দেওয়ার পর আপনি সুন্দর মতো বসে যাবেন ওই মানে এই রিলেটেড কাজ করতে, কিছু ডেমো,
স্ক্রিনশট নেওয়ার জন্য আর এই যে স্ক্রিন ভিডিও এগুলো নিয়ে সুন্দর মতো ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। ওইটার লিঙ্কটা কালেক্ট করবেন, ইমেজগুলোকে একটা টেমপ্লেট হিসেবেও সাজাইতে পারেন বা গিগ হিসেবেও সাজাতে পারেন, একটার পর একটা সিকোয়েন্স করে স্লাইড হিসেবেও সাজাতে পারেন। তারপরে এসে এখানে অ্যাপ্লাইতে যাবেন। ওকে, এই হচ্ছে কনসেপ্ট যে এগুলো কই লাগে, কোথায় লাগে। আপনার এই হোমওয়ার্ক, আপনার এই হোমওয়ার্কের ইমেজ, আপনার এই হোমওয়ার্কের স্ক্রিন ভিডিও এতদিন ধরে যে বলতে বলতে কানে ঝালাফালা করে ফেলছি, আর আমার মুখ থেকে যে ফেনা বের হয়ে গেছে এটা বলতে বলতে, এটা কোথায় লাগে? এইখানে লাগে। এইগুলো ছাড়া যদি জব অ্যাপ্লাই করেন না, ওই হতাশা নিয়েই বাসায় ফিরেন, কোনো প্রবলেম নাই। আর আমাকে বললেন না বা বললেন না কাউকে যে মেন্টর আমাদেরকে শিখায় নাই বা এই কোর্সে আমরা এগুলো শিখতে পারিনি বা আমরা জানিনি কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় বা কিভাবে একটা বিট করে। হ্যাঁ, এগুলো আবার বললেন না। তো এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র যে আপনার এখানে আঙ্গুল প্রয়োজন, যে এসে ক্লিক করতে 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 আঙ্গুল দিয়ে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন, এমনটা না। আপনার অ্যাসেট প্রয়োজন। অ্যাসেটটি হচ্ছে যে আপনার এই হোমওয়ার্কগুলো, যেহেতু আপনি এর আগে কোনো প্রজেক্ট করেন নাই, কোনো ফ্রিল্যান্স প্রজেক্ট করেন নাই, নাও করতে পারেন। প্রথম প্রজেক্টে কেই বা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে পারে, তাই না? প্রথম প্রজেক্টে লাইফের। সো ওইখানে আপনাদের এই আহ, মানে প্র্যাকটিক্যাল এই ওয়ার্কগুলোই কিন্তু বেশি মানে ভ্যালু দেয়। হ্যাঁ, তো তখন আপনারা কি করবেন, ওই ফাইলগুলো এখানে আপলোড করবেন। জবে অ্যাপ্লাই করার সিস্টেমটা আমি বলে দিব, এখন না, এখন জাস্ট বুঝাচ্ছি যে আপওয়ার্কের কাজটা কোথায় হয় আর আপনাদের এই যে গিগগুলো বা ইমেজগুলো বা এই কন্টেন্টগুলো কোথায় লাগবে। হ্যাঁ, তো ও চাচ্ছে টেমপ্লেট ডিজাইন। এখন আপনি যদি টেমপ্লেট ডিজাইনটা ভালো পারেন, তাহলে টেমপ্লেট যে ডিজাইনগুলো করছেন সেগুলো কিন্তু ওরে এক একটা ছবি হিসেবে দিয়ে, বা যখন আপনি ক্যানভাতে ডিজাইন করতেছেন তখন একটা স্ক্রিন রেকর্ড দিয়ে আপনি তাকে কিন্তু পিচ করতে পারেন। সে একটা স্টুডেন্ট, সে একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট। এই স্টুডেন্টের যদি আপনি পড়াইতে না পারেন, মানে আপনি কি পড়াইবেন আর কি মার্কেটিং করবেন নিজের নিয়ে? হ্যাঁ, সো হ্যাঁ, কে কে মনে হয় হাতটা হ্যান্ড রাইজ করছে, বলেন। স্যার, ক্যানভা ডিজাইন থেকে কি আসলে এত হাই অ্যামাউন্ট কি পসিবল আর্ন করা? পসিবল। এখানে বিষয়টা ক্যানভার না স্যার, এখানে বিষয়টা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির। প্ল্যাটফর্ম যেটাই হোক, টুল যেটাই হোক, আপনি যদি আপনার ব্রেনের কনসেপ্টটাকে আপনার এই ভিজুয়ালে আনতে পারেন, ক্রিয়েটিভিটি দিয়ে আনতে পারেন এবং মানুষকে অ্যাট্রাক্ট করাইতে পারেন, তাইলে আর আপনার কোনো প্ল্যাটফর্ম বিষয় না, যে ক্যানভা হোক বা ফটোশপ হোক বা ক্যাপকাট হোক বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো হোক, ডাজেন্ট মিন। মেইন কথা হচ্ছে আপনার স্কিলস। সেটা থাকলে আপনি যে কোনো জায়গা থেকেই আউটপুটটা ভালো করে নিয়ে আসতে পারবেন। ক্যানভাতে অনেকে বলে যে প্রিমিয়াম লাগবে, প্রিমিয়াম লাগবে। আমি বলি না প্রিমিয়াম লাগবে। আপনি ফ্রি টুল ইউজ করে আপনার যদি কনসেপ্ট ঠিকঠাক থাকে, যেটা আমি ক্লাসের প্রথমে বলছি, যে আপনি কিন্তু কালার গ্রেডিয়েন্টটা খুব সুন্দর করে ধরে রাখছিলেন আপনার এই লাস্ট হোমওয়ার্কে। হ্যাঁ, কালার গ্রেডিয়েন্ট এবং থিমটাও খুব সুন্দর ছিল, তবে কিছু কারেকশনটা দরকার ছিল। তো ওইটা আমি বলে দিব ইন ফিউচারে, আপনি যখন ইনবক্সে নক দিবেন বা টেমপ্লেটগুলো পাঠাবেন। বাট এই যে কারেকশনগুলো না, এইগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তখন এই প্ল্যাটফর্ম থেকেও সুন্দরভাবে আর্নিং করতে পারবেন। অনেকে করতেছে স্যার, অনেকে করতেছে। কেমনে করতেছে? এই যে আপনি এখন ক্যানভাতে যে একটা টেমপ্লেট নিয়ে ইউজ করতেছেন, ওটা যে কারোর টেমপ্লেট নাকি? কেউ না কেউ তো আপলোড করছে। আর ওই ওই কি মানে ফ্রি হিসেবে আপলোড করে দিছে সে এতটাও দয়াল, এমন কিন্তু না। পৃথিবীতে দয়াল বলতে কেউই নেই, সবাই হচ্ছে রেভিনিউ চায়। ওকে, সো তার রেভিনিউটা কিভাবে আসে? ট্রাফিকের হিসেবে আসে, এঙ্গেজমেন্টের হিসেবে আসে, যে আপনি কতক্ষণ ধরে তার এই ডিজাইনটাকে কাস্টমাইজ করছেন বা এই ডিজাইনটাকে মানে কয়বার আপনি ওপেন করছেন, রিওপেন করছেন, ডাউনলোড করছেন, শেয়ার করছেন এক একজনের সাথে, এগুলোর উপর ডিপেন্ড করে সে ইনকাম করতেছে। সো আই হোপ বুঝতে পারছেন। জি স্যার, জি স্যার। সো আর কারো কোশ্চেন আছে? এনিওয়ান? ডিজাইনিং এ ফিল নিয়ে, বা কোথায় লাগে বা কি কাজে লাগে আমাদের এই স্ক্রিন ভিডিওগুলো বা ইমেজগুলো? ওকে, শিহাব স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার কি একটু ব্যস্ত থাকেন মনে হচ্ছে, হোমওয়ার্ক তো পাচ্ছি না স্যার আপনার। স্যার, আমি সর্বশেষ হোমওয়ার্কটা বাদ দিয়ে বাকি সবগুলো জমা দিয়েছি, একদিনে দিয়েছি। তার মধ্যে দুটো পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, একটা হয় নাই। আমি আসলে জানি না ঠিক কেন আমাকে কোনো ফিডব্যাক দেওয়া হয় নাই। অ্যাপ্রুভ হয় নাই, সেটার আমি ক্যাপশনগুলো তিনটা ঠিকঠাক হোমওয়ার্ক দিয়েছিলেন? জি স্যার, সবগুলো ক্যাপশনই সেম ছিল, শুধু হচ্ছে আপনার টপিকটা চেঞ্জ ছিল।
আর হচ্ছে আপনার এই ক্লাস নাম্বারটা চেঞ্জ ছিল, বাকি সবগুলো মানে আপনার নাম সবগুলো যে ফরম্যাট দিয়েছিলেন সে ফরম্যাট অনুযায়ী করা হয়েছে। দুটো অ্যাপ্রুভ হয়েছে, একটা হয় নাই। আচ্ছা আমি জানি না আসলে কেন এরকম হলো, আমাকে কোনো ফিডব্যাক দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে অ্যাপ্রুভ করা দিচ্ছি, হ্যাঁ। তারপর আমি চেক করে জি দেন স্যার। আপনার সাথে কথা বলবো, ওকে। আর বাকিরা যারা জি আছে স্যার। তারা একটু হোমওয়ার্ক ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ এখন তো দেখছেনই কোথায় লাগে আপনাদের হোমওয়ার্ক। তো মার্কেট প্লেসে গেলে খালি হাতে গেলে খালি হাতে আসবেন। যদি হাতে কিছু নিয়ে যান তাহলে হাতে প্রফিট হিসেবে কিছু নিয়ে আসতে পারবেন। সো আজকে আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, এনি ওয়ান। শাফিউল করিম স্যার, আপনি যেটা বললাম ওটা একটু আপগ্রেড করেন, যেভাবে বললাম। হ্যাঁ, শিহাব স্যার স্যার বলুন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি লাস্টে 900? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে 900। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। আমি ঠিক। আপনাকে স্যার আমি লাস্ট এই হোমওয়ার্কটার জন্য দুটো ডিজাইন করেছিলাম, এখন এটা আমি সাবমিট করিনি। হুম। আমি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, দেন দেন। হোয়াটসঅ্যাপে দিব নাকি স্যার আপনাকে আইডিতে দিব, না, ফেসবুকে দিব? হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আইডিতে দিলে অ্যাসিস্ট দেখবে, আচ্ছা, আবার ও হোয়াটসঅ্যাপ। অ্যাসিস্টের কাছে থাকবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি ওটা দেখে ওখানে রিভিউ দিয়ে দিচ্ছি। অ্যান্ড বাকিদেরকেও বলছি যারা হোমওয়ার্ক কমপ্লিট করেন নেই, কাইন্ডলি নিজেদের জন্য হলেও হোমওয়ার্কগুলো ফিল আপ করে দেন। আর ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেরই একটু ভিন্ন ধরনের মতবাদ থাকে যে আসলে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ইনকামটা জেনারেট করা পসিবল কিনা, বা ইনকামটা জেনারেট হয় কিনা। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে একটা ফ্রিল্যান্সিং মিথ কনসেপ্টটা আমরা ক্র্যাক করেছি। সো ওই কনসেপ্টটার একটা ভিডিও আমরা আপলোড করেছি আমাদের, আমি যেখানে ফিজিক্যালি যে আইটিতে আছি সেই আইটিতে। তো আপনারা চাইলে সেইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে বা ফ্রিল্যান্সিং এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি ধরনের মিথস কাজ করে, যেগুলো আসলে আমাদেরকে ডিমোটিভেট করে দেয়, বা হচ্ছে যে আমরা আসলে ঠিকঠাক বুঝি না যে আসলে ফ্রিল্যান্সিংটাকে কিভাবে কাজ করলে বা ফ্রিল্যান্সিংটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থাকলে আমরা এখান থেকে প্রফিট পাবো বা রেভিনিউ ইনক্রিজ করতে পারবো। সো এই ধরনের কিছু কনসেপ্ট, এগুলো নিয়ে অনেকেরই ভয়ভীতি থাকে, এই জন্য আমি এইগুলোকে নিয়ে একটা ফ্রিল্যান্সিং মিথ ক্র্যাকিং একটা ভিডিও ক্রিয়েশন হয়েছে। সো ওইটার লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম এই যে আমাদের চ্যাট বক্সে। সবাই এখান থেকে দেখে নেবেন, অথবা আমার যে পার্সোনাল প্রোফাইল আছে সেখানেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, আর এই আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দিলাম। তো দেখে নেন। বর্তমানে ফ্রিল্যান্সিং এর যে কনসেপ্টগুলো আমরা একটু ভুলভাবে দেখি বা একটু ভুলভাবে আসলে চিন্তা করি, সেগুলো সব কিছু নিয়ে ক্র্যাক করেছি। এবং এইটা কোনো কোর্স রিলেটেড না যে আপনারা ভর্তির জন্য এগুলো প্রমোশন হ্যান ত্যান, এগুলো না। যেহেতু এটা আমার একটা মানে আমার একটা অবস্থান আছে, সেখানে তো আমি ভুলভাল কাউকে কিছু বলবো না বা মার্কেটিং এর জন্য উল্টাপাল্টা কিছু বলবো না। লজিক যে জিনিস, জেনুইন যে জিনিস বা জেনুইন যে কথাবার্তা বা টপিকসগুলো বা ট্রিক্সগুলো, সেগুলোই পাবেন এই ভিডিওতে। সো আশা করি সবাই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর এইখান থেকে মানে একটু মোটিভ নিয়েন যে আসলে প্ল্যাটফর্মগুলো কীভাবে হয়, বা কেউ যে ইউটিউবে এসে ধাপ করে বলে দেয় যে 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করি, সেটার পিছনে রহস্যটা কি সেটাও এই ভিডিওতে বলা আছে। আমি তাদেরকে ধরা যায় কাইন্ডা এক্সপোজ করে দিছি, হ্যাঁ, যে আসলে তারা এই রেভিনিউগুলো যে মুখ থেকে বলে সেটা কেন বলে বা কিভাবে বলে, এইটা বলে দেওয়া আছে লাইভে। সো সবাই একটু চেক করে নিন। আর সবার জন্য, সবার উদ্দেশ্যে থাকবে যে ভালো মতো কাজ করেন, যেন ইন ফিউচারে আমার সাথে আগাইতে পারেন, আমার প্রজেক্টে আগাইতে পারেন। তো সবার জন্য আমার প্রজেক্টে স্বাগতম। যখনই মন চায় এনরোলমেন্ট করতে পারেন, তবে স্কিলস নিয়ে আসেন। স্কিলস ছাড়া আসলে আমিও বলবো যে অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমার হাতেও কিছু নাই। কারণ আন্তরিকতা বা এগুলো দিয়ে বা মানে আসলে হয় না কাজগুলো, হ্যাঁ, কারণ আমাকে জবাবদিহি করতে হয়, বা আমরা যে প্রজেক্টে কাজ করি সেখানেও জবাবদিহি করতে হয়। প্রজেক্ট অনেক আছে, এমপ্লয়মেন্টের সুযোগ আছে, বাট আপনাদের স্কিলসের বা আমাদেরকে শো করানোর যে জায়গাটা সেখানে একটু গ্যাপ আছে। সো আপনারা এগুলোকে ইমপ্রুভ করেন। যেমন এখান থেকে কিন্তু অলরেডি আমি একজনকে হাইলাইট করছি, তার সাথে আমি মানে কিছুদিনের মধ্যে বা এর আগেও মানে কন্ট্যাক্ট করেছি যদিও। তো ও কিন্তু ভালোভাবে কাজ করতেছে, ঠিকঠাকভাবেই কাজ করতেছে, আমার চোখে কিন্তু হাইলাইট হচ্ছে। অনেকেই হয়তো হয়তো মিন করবেন যে না আমি তো কারোরই হোমওয়ার্ক দেখি না, বাট আসলে আমি সবারটাই দেখি, বাট আমি রেসপন্স করি না, এটা একটা সময়ের অভাব। বাট আমি দেখি সবারটাই। তো
তো এই ব্যাচ থেকেও একজন না একজন আমার ইনভাইটেশন নিজে থেকে পাবে, আর বাকিরা নিজে থেকে এসে জয়েন করতে পারেন, কিন্তু আমি একজনকে ইনভাইট করব, এটা শিওর থাকেন। একজনকে, আপাতত এই পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত আমি জাস্ট একজনকেই পাইছি, যাকে আমি ইন ফিউচারে ইনভাইট করে নিজে থেকে ইন ফিউচারে কাজ শিখাবো। যত যা সেক্টর আছে, ডেটা এন্ট্রি হোক, ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক্সের হোক, বা হচ্ছে যে ওয়েব ডিজাইনের হোক, যেটারই হোক না কেন, আমি নিজে থেকে কাজ শিখাবো, অ্যাসিস্ট করব তাকে। করার পর সে আমার প্রজেক্টে কাজ করবে। সো এই সেগমেন্টটার জন্য হইলেও কাজ করেন, সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করেন। তো সবার উদ্দেশ্যে বলতেছি, ঠিকঠাকভাবে এই ডিজাইন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে এক একটা রিসার্চ প্ল্যাটফর্মগুলো অ্যানালাইজ করে হোমওয়ার্কগুলো করে সাবমিট করে দিন, আমি সবারটাই দেখবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই রাখছি, এবং স্যারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।